দিল্লির সাউথ ব্লকে এখন রীতিমতো কাঁপাকাঁপি অবস্থা। ভারতের দাদাগিরি আর অহংকারের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিল বাংলাদেশ। এতদিন যারা বাংলাদেশকে নিজেদের পেছনের উঠান ভেবে ছড়ি ঘোরানো দুঃস্বপ্ন দেখতো, তাদের এখন রাতের ঘুম হারাম হয়ে গেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর বিশ্ব রাজনীতিতে এক নতুন ভূকম্পন সৃষ্টি করেছে। শুধু তাই নয়, আলোচনা চলছে চীনের অত্যাধুনিক জে-10C ফাইটার জেট নিয়ে। তারেক রহমানের সামনে এক আলাদিনের চেরাগ তুলে ধরেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই চেরাগ হাতে পেলে বাংলাদেশের লাভ আর লাভ। প্রধানমন্ত্রী তারেক রহমান আসলেই মহাজাদু জানেন। অবশেষে বহু প্রতীক্ষার পর খুলে গেল মালয়েশিয়ার শ্রমবাজার। ইয়েস, প্রধানমন্ত্রী তারেক রহমানের এক ঐতিহাসিক মাস্টার স্ট্রোকে এখন বাংলাদেশ গার্মেন্টস কারখানায় অব্যবহৃত ফাঁকা ছাদগুলি হতে যাচ্ছে $1 ট্রিলিয়ন সোনার খনি। আর বাংলাদেশের এই অভাবনীয় মেগা প্ল্যান প্রকাশে আসতেই রীতিমতো কাঁপুনি ধরেছে ভারতের অর্থনীতিতে। আজ রাতের ঘুম হারাম। তাদের সামনে বিশাল ডিজিটাল স্ক্রিনে ভাসছে বাংলাদেশের মানচিত্র, কিন্তু সেই মানচিত্রের উপরে আজ একটি বিশাল অদৃশ্য ড্রাগনের ছায়া এসে পড়েছে। ভারত সীমান্তে চীনের এই ছায়া হঠাৎ করেই যেন পুরো দক্ষিণ এশিয়ার সমস্ত হিসাব নিকাশ, সমস্ত সমীকরণ উল্টে দিয়েছে। ভারতের কপালে চিন্তার বাস দেখেন। আমিরে জামাতের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। ভারতকে বৃদ্ধাঙ্গুল দিয়ে চীন এবং পাকিস্তানের সাথে যেভাবে বাংলাদেশের নেতারা সাক্ষাৎ করতেছে, এতে করে তো দাদাবাবুদের টেনশন বেড়ে যাচ্ছে। বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত লাগলে চুপ থাকবে না পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছে। ভারতের বিএসএফ কে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিল বিজিবি। এক হুঙ্কারি পালালো দাদারা। শুধু কি বিজিবির থেকে অপমানিত হচ্ছে বিএসএফ? না, বাংলাদেশের সাধারণ মানুষ যেভাবে বিএসএফ কে অপমান। আসসালামু আলাইকুম দর্শক, জানিয়ে দেবো এই মাত্র পর সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ লাভ দেখতে ভালোবাসেন, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন। তাহলে কথা লম্বা না করে চলুন ভিডিওটির বিস্তারিত দেখতে থাকি। সাউথ ব্লকে এখন রীতিমতো কাঁপাকাঁপি অবস্থা। ভারতের দাদাগিরি আর অহংকারের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিল বাংলাদেশ। এতদিন যারা বাংলাদেশকে নিজেদের পেছনের উঠান ভেবে ছড়ি ঘোরানো দুঃস্বপ্ন দেখতো, তাদের এখন রাতের ঘুম হারাম হয়ে গেছে। কারণ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একের পর এক মাস্টার স্ট্রোকে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে নয়াদিল্লি। বাংলাদেশের এমন অভাবনীয় সামরিক উত্থান দেখে থরথর করে কাঁপছে ভারতের নীতি নির্ধারকরা। চট্টগ্রামের সীতাকুণ্ডে অত্যন্ত গোপনে এবং নিভৃতে গড়ে উঠছে এমন এক বিশাল সমরাস্ত্র কারখানা, যার খবর পেয়ে চোখ ছানা বড়া হয়ে গেছে পুরো বিশ্বের। এই একটি প্রজেক্টই পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির হিসাব নিকাশ চিরতরে পাল্টে দিচ্ছে। কি এমন তৈরি হচ্ছে সীতাকুণ্ডের এই গোপন কারখানায়, জানিয়ে ভারতের এত মাথা ব্যথা? কেনই বা মোদী প্রশাসনের কর্তারা চরম আতঙ্কে ভুগছেন? পর্দার আড়ালের এই অদৃশ্য সত্য এবং রোমাঞ্চকর ভূ রাজনৈতিক চালের পুরো গল্পটি জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কারণ আজকের এই বিশ্লেষণে এমন কিছু তথ্য উঠে আসবে যা আপনাকে রীতিমতো শিহরিত করবে। দীর্ঘদিন ধরে ভারত চেয়েছিল বাংলাদেশকে সামরিকভাবে দুর্বল এবং নিজেদের উপর নির্ভরশীল করে রাখতে। তাদের বাতিল হওয়া এবং মান্ধাত্তা আমলের অস্ত্র বাংলাদেশের কাছে গছিয়ে দিয়ে কোটি কোটি ডলার হাতিয়ে নেয়ার এক অলিখিত ব্ল্যাকমেইলিং এর পথ তৈরি করেছিল তারা। কিন্তু ক্ষমতার পট পরিবর্তনের পর ঢাকা এখন আর আগের সেই দুর্বল ও নতজানু অবস্থায় নেই। নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকেই আন্তর্জাতিক বলয়ে রীতিমতো একচ্ছত্র আধিপত্য বিস্তার শুরু করেছে বাংলাদেশ। আর তার সবচেয়ে বড় এবং জ্যান্ত প্রমাণ হলো চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় 55 একরের এক বিশাল সংরক্ষিত ভূমিতে গড়ে ওঠা এই প্রলয়ঙ্কারী সমরাস্ত্র কারখানা। 2024 সালের অক্টোবর মাসে সেনা সদর থেকে অত্যন্ত গোপনীয়তার সাথে চট্টগ্রামের এই নির্দিষ্ট এলাকার জন্য চূড়ান্ত প্রস্তাব পাঠানো হয়। এরপর সমস্ত দাপ্তরিক আনুষ্ঠানিকতা শেষে এক নেকের বৈঠকে এই মেগা প্রজেক্টের চূড়ান্ত শিলমোহর পড়ে। দীর্ঘদিনের পড়ে থাকা জলিল টেক্সটাইল মিলসের 54.99 একর জমি পাকাপাকিভাবে তুলে দেওয়া হয় বাংলাদেশ সেনাবাহিনীর হাতে। আর ঠিক এখানেই জন্ম নিচ্ছে দেশের ইতিহাসের সবচেয়ে আধুনিক এবং এক সামরিক কারখানা। এতদিন গাজীপুরের অর্ডিন্যান্স ফ্যাক্টরি দিয়ে যে চাহিদা মেটানো হতো, আধুনিক যুদ্ধক্ষেত্রে তা একেবারেই নস্যি। যে কোনো আগ্রাসী অপশক্তিকে মুহূর্তের মধ্যে উচিত শিক্ষা দিতে এই নতুন কারখানার কোনো বিকল্প ছিল না। এখন প্রশ্ন হচ্ছে, কি তৈরি হবে এই বিশাল কারখানায়? শুনলে আপনিও অবাক হবেন। এই কারখানার সবচেয়ে বড় চমক হতে যাচ্ছে 105, 115 এবং 155 মিলিমিটারের ভারী আর্টিলারি শেল বা কামানের গোলা উৎপাদন। বর্তমান বিশ্বে, বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিংবা মধ্যপ্রাচ্যের সংঘাতের পর 155 মিলিমিটার গোলার চাহিদা বিশ্বব্যাপী আকাশচুম্বী। এই গোলাগুলোকে আধুনিক স্থলযুদ্ধের মূল শক্তি হিসেবে বিবেচনা করা হয়। এক একটি 155 মিলিমিটার শেলের ওজন 45 থেকে 50 কেজি পর্যন্ত হতে পারে। আর উন্নত সংস্করণের এই গোলাগুলো 30 থেকে 40 কিলোমিটার দূরে থাকা লক্ষ্যবস্তুকে চোখের পলকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে। শত্রুর সুদৃঢ় বাংকারকে এক আঘাতেই ধুলোয় পরিণতি করার মতো এমন প্রলয়ঙ্কারী ক্ষমতা অর্জন করতে যাচ্ছে বাংলাদেশ। শুধু ভারী আর্টিলারি নয়, এই একই ছাদের নিচেই তৈরি হবে বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব প্রযুক্তির সবচেয়ে নির্ভরযোগ্য হাতিয়ার BD-08 অ্যাসল্ট রাইফেল এবং BD-15 লাইট মেশিন গানের বিপুল পরিমাণ গোলা বারুদ। এখানেই শেষ নয়, আধুনিক সাবমেশিন গান, দূরপাল্লার মর্টার শেল, প্রাণঘাতী হ্যান্ড গ্রেনেড, ডেটোনেটর এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক সামগ্রীও তৈরি হবে এই কারখানায়। এক কথায় শত্রুদের নাকানি চুবানি খাওয়ানোর জন্য এই একটি সামরিক কমপ্লেক্সই যথেষ্ট। আর বাংলাদেশের এই মহাযজ্ঞের সবচেয়ে বড় ধাক্কাটা ভারত খেয়েছে অন্য একটি কারণে। সমরাস্ত্রের মান যেন যে কোনো বৈশ্বিক পরাশক্তির সাথে পাল্লা দিতে পারে, সেজন্য বাংলাদেশ এই মেগা প্রজেক্টে সরাসরি যুক্ত করেছে আন্তর্জাতিক সামরিক পরাশক্তি তুরস্ককে। তুর্কি প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান রেপকন এর সরাসরি তত্ত্বাবধান এবং কারিগরি সহায়তায় বাংলাদেশ এই ভারী সমরাস্ত্র তৈরির প্রযুক্তিগত স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে যাচ্ছে।
অস্ত্র তৈরি জগতে রেপকন এমন এক নাম যারা রীতিমতো বিপ্লব ঘটিয়ে দিয়েছে। সীতাকুণ্ডের এই কারখানায় তুরস্কের এই অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়া বাংলাদেশ সেনাবাহিনীর আক্রমণাত্মক সক্ষমতাকে এমন এক অকল্পনীয় উচ্চতায় নিয়ে যাবে যা দেখে দিল্লির কর্তারা রীতিমতো হিমশিম খাচ্ছেন। নিজেদের একেবারে নাকের ডগায় বাংলাদেশ এত আধুনিক প্রযুক্তির ভারী অস্ত্র তৈরি করছে, এই খবরটি ভারতের নীতি নির্ধারকদের চোখ ছানা বড়া করে দিয়েছে। কৌশলগত এবং ভৌগোলিক দিক থেকেও সীতাকুণ্ডের এই কারখানাটির অবস্থান একটি মাস্টার স্ট্রোক। এটি সরাসরি চট্টগ্রাম সমুদ্র বন্দরের একদম কাছাকাছি এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথে পুরোপুরি সংযুক্ত। এর ফলে বিদেশ থেকে ভারী যন্ত্রপাতি আনা বা কারখানার কাঁচামাল পরিবহন অত্যন্ত দ্রুত গতিতে সম্পূর্ণ করা সম্ভব হবে। এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। যে কোনো আপৎকালীন সময়ে বা সরাসরি যুদ্ধ পরিস্থিতিতে এই শিল্পাঞ্চলটি দেশের পূর্বাঞ্চলীয় সামরিক নেটওয়ার্কের প্রধান প্রাণকেন্দ্র হিসেবে কাজ করবে। এখান থেকে দেশের যে কোনো প্রান্তের সেনা ঘাঁটিতে অতি দ্রুততম সময়ের মধ্যে অস্ত্র ও গোলা বারুদের নির্বিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা হবে। এই নিখুঁত সাপ্লাই চেইন শত্রুপক্ষের যে কোনো ধরনের অবরোধ বা আক্রমণাত্মক ছককে প্রাথমিক ধাপেই ব্যর্থ করে দেওয়ার জন্য যথেষ্ট। সামরিক সক্ষমতা অর্জনের পাশাপাশি এটি দেশের অর্থনীতির জন্যও এক বিশাল আশীর্বাদ। যুগের পর যুগ বিদেশ থেকে, বিশেষ করে প্রতিবেশী দেশ থেকে সমরাস্ত্র কিনতে গিয়ে হাজার হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা দেশের বাইরে চলে যেত। ভারত সবসময় চাইতো বাংলাদেশ যেন তাদের বাতিল প্রযুক্তি কিনে একটি নির্ভরশীল রাষ্ট্র হিসেবে টিকে থাকে। কিন্তু সীতাকুণ্ডের এই কারখানা পূর্ণাঙ্গভাবে চালু হলে সেই বিশাল অঙ্কের বৈদেশিক মুদ্রা সম্পূর্ণভাবে দেশের কোষাগারেই সংরক্ষিত থাকবে। দেশের মেধাবী প্রকৌশলী, প্রযুক্তিবিদ এবং দক্ষ জনশক্তির জন্য এখানে তৈরি হবে এক বিশাল কর্মসংস্থানের বাজার। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো তুরস্ক, দক্ষিণ কোরিয়া বা পাকিস্তানের মতো দেশগুলো কয়েক দশকে নিজেদের প্রতিরক্ষা শিল্পকে এমনভাবে সাজিয়েছে যে তারা এখন অস্ত্র রফতানি করে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করছে। বাংলাদেশও ঠিক সেই পথেই হাঁটছে। সীতাকুণ্ডের এই কারখানা শুধু নিজেদের চাহিদাই মেটাবে না, বরং আগামী দিনে বৈশ্বিক সমরাস্ত্র বাজারে মেড ইন বাংলাদেশ অস্ত্র রফতানি করে বিপুল পরিমাণ অর্থ আয়ের পথ সুগম করছে। বিশ্বমঞ্চে এখন আর কেউ বাংলাদেশকে অবজ্ঞা করতে পারবে না। আগে যারা কথায় কথায় বাংলাদেশকে চোখ রাঙাতো, বাংলাদেশের এই অভাবনীয় উত্থান দেখে তারা এখন লেজ গুটিয়ে বসে থাকতেই বাধ্য। আন্তর্জাতিক বলয়ে বর্তমান সরকারের দাপুটে অবস্থান এবং সীতাকুণ্ডে সেনাবাহিনীর এই ভয়ঙ্কর সুন্দর প্রস্তুতি সব মিলিয়ে প্রতিবেশী দেশের যে কোনো অপতৎপরতার চিরস্থায়ী কবর রচিত হয়েছে। আগামী এক দশকের মধ্যে বাংলাদেশ যে সামরিক খাতে সম্পূর্ণ স্বনির্ভর এক পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, সীতাকুণ্ডের এই সমরাস্ত্র কারখানায় তার সবচেয়ে বড় এবং জ্বলন্ত প্রমাণ। নিজেদের সীমানা সুরক্ষিত রেখে বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়ানোর যে শপথ বাংলাদেশ নিয়েছে তা রুখবার ক্ষমতা এখন আর কারণেই। দিল্লিতে দাদাগিরির দিন শেষ, শুরু হচ্ছে বাংলাদেশের নিজস্ব শক্তিতে বলিয়ান হওয়ার নতুন এক সোনালী অধ্যায়। সামরিক এই মাস্টার স্ট্রোকের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বকে জানিয়ে দিল নির্ভরতার শৃঙ্খল ভেঙে আমরা এখন নিজেদের অস্ত্র নিজেরাই তৈরি করতে প্রস্তুত। দর্শক, বাংলাদেশের এই যুগান্তকারী সামরিক উত্থান আমেরিকা বা অস্ট্রেলিয়ার মতো বাংলাদেশে মাইলের পর মাইল কোনো মরুভূমি বা পতিত জমি নেই, কিন্তু তাতে কি? প্রধানমন্ত্রী তারেক রহমানের এক ঐতিহাসিক মাস্টার স্ট্রোকে এখন বাংলাদেশ গার্মেন্টস কারখানায় অব্যবহৃত ফাঁকা ছাদগুলি হতে যাচ্ছে ট্রিলিয়ন ডলারের সোনার খনি। যে ছাদগুলো এতকাল কারখানার ভেতরের গরম বাড়াতো, সেখান থেকে এবার আসবে হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ। আর বাংলাদেশের এই অভাবনীয় মেগা প্ল্যান প্রকাশ্যে আসতেই রীতিমতো কাঁপুনি ধরেছে ভারতের অর্থনীতিতে। কারণ এই এক সৌর বিদ্যুতের চালেই বিশ্ববাজারের বিশাল বিনিয়োগ সোজা ঢুকতে যাচ্ছে বাংলাদেশে। আর এই জাদুকরি চাল দেখে রীতিমতো কপাল পুড়েছে প্রতিযোগী দেশ ভারত আর ভিয়েতনামের। কিভাবে এই অবিশ্বাস্য আইডিয়া রাতারাতি পাল্টে দিচ্ছে গ্লোবাল মার্কেট, আর কেনই বা এই খবর শোনার পর দিল্লির ঘুম পুরোপুরি হারাম হয়ে গেছে? তার পেছনের আসল রহস্য জানলে যে কেউ চমকে যাবেন। এই চমকে যাওয়ার পেছনের আসল কারণ বুঝতে হলে সবার আগে আপনাকে তাকাতে হবে বিশ্ব বাজারের দিকে। সেখানে ইউরোপীয় ইউনিয়ন বিশাল এক ফাঁদ পেতে বসে আছে, আর এই ফাঁদের নাম হলো কার্বন ট্যাক্স। সহজ কথায় বলতে গেলে কয়লা বা গ্যাস পুড়িয়ে বিদ্যুৎ বানিয়ে সেই বিদ্যুতের কারখানার কাপড় তৈরি করলে ইউরোপের বাজারে ঢোকার সময় বিশাল অঙ্কের জরিমানা গুনতে হবে। ওয়ালমার্ট, জারা বা লিভাইসের মতো বড় বড় বিদেশি ক্রেতারা এরই মধ্যে পরিষ্কার করে জানিয়েছে 2030 সালের মধ্যে তাদের পুরোপুরি পরিবেশ বান্ধব সাপ্লাই চেইন চাই। এই মোক্ষম সুযোগে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও ভিয়েতনাম ভেবেছিল বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সব অর্ডার তারা তুড়ি মেরে ছিনিয়ে নেবে। বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে একেবারে লালবাতি জ্বলে উঠবে, এমনটাই ছিল দিল্লির স্বপ্ন। কারণ ভিয়েতনাম আর ভারত এরই মধ্যে সৌরবিদ্যুৎ উৎপাদনে অনেক বেশি এগিয়ে গেছে। তারা ভেবেছিল বাংলাদেশের পক্ষে এত দ্রুত এই বিশাল পরিবর্তন করা কোনোভাবেই সম্ভব হবে না। কিন্তু ঠিক এখানেই তারেক রহমান এমন এক কিস্তিমাত করলেন যা দেখে চারপাশের দেশগুলো একেবারে আক্কেল গুরুম হয়ে গেছে। সবাই যখন ভাবছিল বাংলাদেশ এবার বিশ্ব বাজার থেকে ছিটকে পড়বে, ঠিক তখনই তারেক সরকার এক জাদুকরি চাল দিলেন। 2030 সালের মধ্যে দেশের মোট বিদ্যুতের 20% আসবে সৌরশক্তি থেকে। এই এক ঘোষণাতেই প্রতিযোগীদের দাদাগিরি পুরোপুরি ধূলিসাৎ। ভারত ভেবেছিল সস্তায় কয়লা পুড়িয়ে তারা বাজার দখল করবে, কিন্তু তারেক সরকারের এই পরিবেশ বান্ধব নীতি ভারতকে রীতিমতো নাকে দড়ি দিয়ে ঘোরানোর মতো অবস্থা তৈরি করেছে। এই নতুন মাস্টার প্ল্যান শুধু বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নয়, এটি মূলত দেশের গার্মেন্টস শিল্পকে বাঁচানোর এক দারুণ হাতিয়ার। কারণ ইউরোপের বাজারে টিকে থাকতে হলে কার্বন ট্যাক্সের হাত থেকে বাঁচতেই হবে। আর সেই বাঁচার পথটাই তারেক রহমান দেখিয়ে দিলেন একদম নতুন স্টাইলে। ভারতের সব চাল আর মাতব্বরি এক এক প্ল্যানের কাছে রীতিমতো মার খেয়ে গেছে। আর দিল্লির মাতব্বরি ধূলিসাৎ করার এই বিশাল পরিকল্পনার মূল চমক লুকিয়ে আছে আমাদের কারখানার ছাদগুলোতে। দেশে বর্তমানে 4000-এর বেশি সক্রিয় গার্মেন্টস এবং টেক্সটাইল কারখানা আছে। এই কারখানাগুলোর কয়েক কোটি বর্গফুটের বিশাল ছাদ বছরের পর বছর ধরে পুরোপুরি খালি পড়ে থাকে। দিনের বেলা কড়া রোদে এই ছাদগুলো তেতে ওঠে আর কারখানার ভেতরে পরিবেশকে অসহ্য গরম করে তোলে। সেই গরম ঠেকাতে এসিতে পানির মতো টাকা খরচ হয়। কিন্তু তারেক সরকারের নতুন মাস্টার প্ল্যানে এই অব্যবহৃত জায়গাগুলো এখন হয়ে উঠেছে জাদুকরি অস্ত্র। কোনো বাড়তি জমি কেনার দরকার নেই, অর্থাৎ দেশের 1 ইঞ্চি কৃষি জমি নষ্ট না করে এই 4000 কারখানার ছাদ থেকে আসবে প্রায় 5500 মেগাওয়াট বিদ্যুৎ। জমি না কিনে এত বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের এই ভেলকি দেখে ভারতের অর্থনীতিবিদদের রীতিমতো
রীতিমতো মাথায় হাত। যে ছাদগুলো এতকাল শুধুই বোঝা ছিল, সেগুলোই এখন দেশের অর্থনীতির আসল চেহারা পাল্টে দেওয়ার সবচাইতে বড় হাতিয়ার হয়ে উঠেছে। ছাদ থেকে বিদ্যুৎ বানানোর এই বিশাল কর্মযজ্ঞকে সফল করতে তারেক সাহেব এখন এমন কিছু টোপ ফেলেছেন যা দেখলে যে কারো চোখ যেন ছানা বড়া হয়ে যাবে। আগে বিদেশ থেকে সোলার প্যানেল, ইনভার্টার বা ব্যাটারি আনতে হলে 15 থেকে 25% পর্যন্ত ট্যাক্স দিতে হতো। এখন সেটা এক ধাক্কায় কমিয়ে মাত্র 1% করা হয়েছে। এই বিশাল ছাড়ের কারণে কারখানার মালিকরা এখন খুব সহজেই সোলার প্যানেল বসানোর সাহস পাচ্ছেন। আগে যে টাকার ভয়ে সবাই পিছিয়ে যেত, এখন সেই ভয় আর নেই। তারেক সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে গার্মেন্টস মালিকদের রীতিমতো কপাল খুলে গেছে। তারা এখন বুঝতে পারছেন সোলার প্যানেল বসালে শুধু যে বায়ারদের শর্ত পূরণ হবে তা নয়, বরং নিজেদের কারখানার বিদ্যুতের খরচও অনেক কমে আসবে। আর এই সুযোগ কাজে লাগিয়ে দেশের ছোট বড় সব গার্মেন্টস এখন সোলারের দিকে ঝুঁকছে, যা সত্যি এক অভাবনীয় ব্যাপার। তবে আসল ধামাকা লুকিয়ে আছে নেট মিটারিং নামের এক জাদুকরী সিস্টেম। সাধারণ সোলার প্যানেলে রাতে ব্যবহারের জন্য দামি ব্যাটারি লাগে, কিন্তু নেট মিটারিং এ কারখানা সরাসরি যুক্ত থাকবে পল্লী বিদ্যুতের সরকারি লাইনের সাথে। ধরুন শুক্রবার বা শনিবার কারখানা বন্ধ, কিন্তু আকাশে তো কড়া রোদ আছে। এই ছুটির দিনে কড়া রোদে তৈরি হওয়া বিদ্যুৎ সোজা চলে যাবে সরকারি গ্রিডে। অর্থাৎ কারখানার মালিকরা এখন উল্টো সরকারের কাছে বিদ্যুৎ বিক্রি করে রীতিমতো ছক্কা হাঁকাবেন। মাস শেষে বিদ্যুতের বিল আসবে শূন্য, অথবা সরকার নিজেই মালিকের টাকা বুঝিয়ে দেবে। এই পাক্কা হিসেবে তৈরি পোশাক খাতে বিদ্যুৎ খরচ গড়ে 30 থেকে 40% কমে যাবে। দীর্ঘমেয়াদে উৎপাদন খরচ যখন মারাত্মকভাবে কমে যাবে, তখন বিশ্ববাজারে বাংলাদেশ পানির দামে রাজত্ব করবে আর ভিয়েতনাম রীতিমতো ঘোল খাবে। কারখানা বন্ধ থাকলেও মালিকের পকেটে যে এমন টাকা আসবে, এমন কথা কেউ স্বপ্নেও ভাবেনি। উৎপাদন খরচ কমার পাশাপাশি এখানে লুকিয়ে আছে আরও এক বিশাল চমক। পুরনো গ্লোবাল মার্কেট এখন তেল কয়লা ছেড়ে গ্রিন বন্ডের দিকে ঝুঁকছে। আমেরিকার বড় বড় মার্কেট থেকে শুরু করে এডিবি পর্যন্ত বিশাল সব আর্থিক প্রতিষ্ঠান নোংরা জ্বালানিতে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। ঠিক এই সময় বাংলাদেশের গার্মেন্টসগুলো যখন সৌর বিদ্যুৎ চলবে, তখন বিশ্বের বিলিয়ন বিলিয়ন ডলারের গ্রিন ফান্ড সোজা দেশের মাটিতে আছড়ে পড়বে। তারেক সরকারের এই চতুর নীতির কারণে ট্রিলিয়ন ডলারের বৈশ্বিক ফান্ডের দরজা বাংলাদেশের জন্য পুরোপুরিভাবেই খুলে যাচ্ছে। অপরদিকে পরিবেশ বান্ধব উৎপাদনে পিছিয়ে থাকায় ভারত ও ভিয়েতনামের খেল একেবারেই খতম। ভারত ভেবেছিল বাংলাদেশকে তারা খুব সহজেই হারিয়ে দেবে, কিন্তু এখন বিশ্ববাজারের এই বিশাল বিনিয়োগের স্রোত দেখে তারা নিজেরাই যেন নাকানি চুবানি খাচ্ছে। প্রতিযোগীদের জন্য এটি একটি বিশাল দাঁত ভাঙা জবাব। আর এখানেই বাংলাদেশ সবাইকে পেছনে ফেলে বিশাল এক লাভ দিয়েছে। সবচেয়ে জাদুকরী মনে হলেও বাস্তবতার ময়দানে এই প্রজেক্টের আড়াল লুকিয়ে আছে বেশ কিছু বাধা। প্রথম বাধা হলো এই প্রজেক্টে বিপুল পরিমাণ টাকার দরকার। এই মেগাওয়াট ক্ষমতার সোলার বসাতে প্রায় 7 থেকে 8 কোটি টাকা খরচ হয়, আর 5 মেগাওয়াটের জন্য লাগে 35 থেকে 40 কোটি টাকা। দেশের বেশিরভাগ মাঝারি ও ছোট গার্মেন্টস এই মন্দার বাজারে এত ক্যাশ টাকা কোথায় পাবে, তা নিয়ে অনেকেই যেন হিমশিম খাচ্ছেন। দ্বিতীয় বাধা হলো ব্যাংকে লোন পাওয়ার ঝামেলা। সরকার সবুজ ফান্ডের কথা বললেও সাধারণ ব্যবসায়ীরা ব্যাংকে লোন নিতে গেলে মাসের পর মাস আটকে থাকেন। লোন পাস হতে হতেই বিদেশি ক্রেতার দেওয়ার সময় পার হয়ে যায়, যা ব্যবসায়ীদের চরমভাবে নাকানি চুবানি খাওয়ায়। ব্যাংকের এই ধীরগতির কারণে অনেক ভালো উদ্যোগী মাঝপথে আটকে যাচ্ছে, কারণ এত বড় ইনভেস্টমেন্ট করা সবার পক্ষে রাতারাতিভাবে সম্ভব নয়। তৃতীয় এবং সবচেয়ে বড় শঙ্কার জায়গা হলো পুরনো কারখানার ছাদের দুর্বলতা। রানা প্লাজা ঘটনার পর কারখানার নিয়ম অনেকটাই কড়া হয়ে আছে, কিন্তু এখনো অনেক পুরনো ছাদ ভারী সোলার প্যানেল, ইনভার্টারের ওজন নিতে পারে না। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন, তাহলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও। আসসালামু আলাইকুম।